নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন প্রবাসী মেয়ের গল্প। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কুয়াশায়। আজকের গল্প শুনতে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন প্রবাসী মেয়ের গল্প। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। এছাড়াও আপনারা আমাকে ফলো করতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা টুইটারে। শুরু করছি আজকের গল্প কুয়াশায়। ট্রেন থেকে নেমে এদিক ওদিক তাকালাম। ছোট্ট প্ল্যাটফর্ম, খানিকটা টিনের শেড দেওয়া, টিকিট ঘর, ওয়েটিং রুম টুম আছে বোধহয়। চারধারে গাছপালা, কেমন একটা বুনো বুনো গন্ধ। সৌভিক বলল, তুমি একটু মালপত্রগুলোর কাছে দাঁড়াও, আমি দেখি একটা ট্যাক্সি ফ্যাক্সি পাওয়া যায় কিনা, বলে গেটের ওদিকে চলে গেল। ট্রেনটা মন্থর গতিতে প্ল্যাটফর্ম পেরিয়ে গেল। যে দু চারজন স্থানীয় লোক নেমেছিল তারা টুকটাক এদিক ওদিক কেটে পড়ল। ঘন দুপুর ঝিমঝিম করছে, একটা নিরুৎসাহ গোছের হাওয়া দিচ্ছে থেকে থেকে। কেউ কোথাও নেই। এই মফস্বল শহরটাতে আমাদের মাস দুয়েক থাকতে হবে। সৌভিকদের কোম্পানি একটা নতুন ফ্যাক্টরি তৈরি করেছে কাছাকাছি, সেখানে কিছু নতুন কর্মীকে প্রশিক্ষণ দিতে হবে ওকে। কলেজে আমার নতুন পদে যোগ দিতে মাস তিনেক দেরি, তাই আমারও আসতে অসুবিধে হয়নি। বেশ আবার মধুচন্দ্রিমা হবে বিয়ের 3 বছর পর ভেবে দিব্যি লাগছিল। কিন্তু চারপাশটা দেখে একটু দমে গেলাম, বড্ড নিঝুম যেন। পাশের একটা বেঞ্চিতে বসে পড়ে এইসব ভাবছিলাম। ওদিকের একটা ঝুপসি মতো গাছের ফাঁক দিয়ে ফালি ফালি রোদ পড়েছে, সরু পাতাগুলোর মধ্যে সরসর শব্দ হচ্ছে। সৌভিকটাও এত দেরি করছে সত্যি। অন্যমনস্কভাবে পাশের দিকে তাকিয়ে ভীষণ চমকে গেলাম। একটা বড় সড়ো পাটকিলে রঙের কালো কালো ডোরাওয়ালা বেড়াল শুয়ে আছে। কখন এলো, নাকি আগে থেকে ছিল লক্ষ্য করিনি। বেড়ালটা চোখ খুলে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। অবাক হয়ে দেখলাম ওর একটা চোখ নীল সবুজ আর অন্যটা হলদে মতো। কেমন অস্বস্তি হতে লাগলো। খামচে টামচে দেবে না তো? দেখলাম ওর ডান কানটা অর্ধেকটা কাটা। নাও, চট করে ওঠো, একটা ট্যাক্সি পেয়েছি, পথে বাড়িওয়ালার বাড়ি থেকে চাবিটা নিতে হবে। সৌভিক এসে সুটকেস দুটোর হ্যান্ডেল ধরল। ওই ব্যাগগুলো নাও। এই শ্রী, ওদিকে কি দেখছো? এই বেড়ালটা, হুমা, কোথায় গেল? এই তো এক্ষুনি ছিল। যাক গে। সৌভিক পাত্তা দিল না। চলো, ট্যাক্সিটা ওই দিকে। ট্যাক্সিতে যেতে যেতে দেখছিলাম শহরটাতে বেশ একটা গ্রাম গ্রাম ভাব। গাছপালা, ঝোপঝাড়, বাড়িগুলো সেকেলে আর পুরনো। রাস্তায় বেশি লোকজন, গাড়ি নেই, মাঝে মাঝে দোকানপাট। মিনিট 10 পরে একটা দোতলা বাড়ির সামনে থামলাম। সৌভিকের সঙ্গে আমিও নামলাম। সদর দরজার দিকে এগোবো, দেখি সেই বিড়ালটা ঘাস জমিটায় বসে আমার দিকে নীল আর হলদে চোখ মেলে তাকিয়ে আছে। কি আশ্চর্য, এতটা পথ এলো কি করে? ভেতর দিয়ে শর্টকাট আছে নাকি? থাকলেও এইটুকু সময়ে। বেড়ালটা আমার দিকে তাকিয়ে কাটা ডান কানটা একটু নাড়ল। সৌভিক বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে অধৈর্য গলায় ডাকল, শ্রী, এসো। আমি পা চালিয়ে গিয়ে দেখি এক মোটা সোটা গিন্নিবান্নি মহিলা দরজা খুলে বলছেন, এসো বাচ্চারা, ভেতরে এসো, বসো, একটু চাবি দিচ্ছি। হুমা, তোমরা তো নেহাত ছেলে মানুষ গো, এই বুঝি বৌমা? ইন্দু, মিষ্টি শরবত নিয়ে আয়, সেই কলকাতা থেকে তেতে পুড়ে এসেছে। আমি অভিভূত হয়ে ঢিপ করে একটা পেন নাম ঠুকে দিলাম। উনি বলছিলেন,
কর্তার হাঁপানিটা বেড়েছে, তাই আমি কথা কইছি। ও বাড়িতে তোমাদের অসুবিধে হবে না কো, আসবাবপত্তর বাসন টাসন সব আছে, তোষক চাদর পর্দা সব পরিষ্কার করে কাচিয়ে রাখা আছে। একটি অল্প বয়সী মেয়ে ঘোলের শরবত আর সন্দেশ নিয়ে এলো। সৌভিক, আহা মাসিমা এসব আবার কেন, বলে টপ করে মুখে সন্দেশ পুরে দিল। মাসিমা বললেন, এত বেলায় আর কখন রান্না বান্না করবে, আমি টিফিন কারিতে এবেলার খাবার গুছিয়ে দিচ্ছি। তবে একটা কথা, ও বাড়িতে একটা অসুবিধা আছে বটে, বলে রাখছি। ভেতর থেকে কেউ ওকে ডাকলো, উনি ভেতরে গেলেন। আমি ঘোলের গ্লাস নামিয়ে সৌভিককে বললাম, ব্যাস হয়ে গেল। মানে? মানে নির্ঘাত ভূত আছে, এক্ষুনি বলবেন দক্ষিণ পশ্চিমের শেষের ঘরটা তালা দেওয়া, ওটা খুলতে যেও না, রাত বিরেতে ও ঘরে চলাফেরার শব্দ হয়, তা সে কিছু না। কিংবা পেছনের আম গাছের ডালে কে বউ গলায় দড়ি দিয়েছিল, পূর্ণিমার রাতে তার কান্না শোনা যায়, ওদিকে তাকাতে যেও না। সৌভিক হাত নেড়ে কি বলতে যাচ্ছিল, মাসিমা ঘরে ঢুকলেন, সঙ্গে হাতে টিফিন ক্যারিয়ার নিয়ে একটি মাঝবয়সী কেজো মতো বউ। এই হচ্ছে শান্তি, তোমাদের সব কাজকর্ম করে দেবে, ও পাড়াতেই বাড়ি, আর এই যে চাবি। আমি করুণ গলায় বললাম, মাসিমা ও বাড়িতে মানে ভূত টুত নেই তো, আমি বড্ড ভয় পাই। আপনি যে বলছিলেন কি একটা অসুবিধা আছে, তাই বলছিলাম। মাসিমা চোখ কপালে তুলে বললেন, ও মা, ভূত আবার কোথা, ও সব কিছু নেই কো। ও বাড়ি আমার মামা শ্বশুরের ছিল, আমাদের দিয়ে গেছেন, নিষ্ঠেবান ব্রাহ্মণ ছিলেন। বলছি জলের অসুবিধের কথা, জলের পাইপ নিয়ে ও পাড়ায় কী সব হয়েছে, মুখ পোড়ারা একদিনেও সারাতে পারল না। তা শঙ্করকে বলা আছে, পেছনের কুয়ো থেকে তোমাদের জল টল তুলে দেবে, ট্যাঙ্ক ভরে দেবে। অনেক ধন্যবাদ দিয়ে টিয়ে বেরোবার সময় বললাম, আপনাদের বেড়াল আছে বুঝি মাসিমা, বাইরে দেখলাম যেন। না না, বেড়াল টেড়াল কিছু নেই মা, কর্তার হাঁপানি আছে, লোমে টোমে অ্যালার্জি হয়ে বাড়ে। ট্যাক্সিতে ওঠার সময় বিড়ালটাকে দেখলাম না, শান্তি দিয়ে আমাদের সঙ্গেই এলো। বেশ মিশুকে মনে হলো, বলছিল, গিন্নি মায়েরা এই শহরের অনেক পুরনো বাসিন্দা, জায়গাটা আগে অনেক জমজমাট ছিল, তারপর কিছু কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় লোকজন কমে গেল, তেমন ভালো স্কুল কলেজ কাছে নেই, অল্প বয়সী ছেলে মেয়েরা থাকতে চায় না। তবে আবার নতুন ফ্যাক্টরি খুলছে, তাতে হয়তো। মিনিট 15 মধ্যে পৌঁছে গেলাম। একতলা বেশ ছড়ানো বাড়ি। শান্তি দিয়ে আমাদের জিনিসপত্র ভেতরে নিয়ে যেতে সাহায্য করলো, তারপর বলল, তোমরা আগে খেয়ে নাও বৌদিমণি, তারপর বিশ্রাম করো, আমায় বাজারের টাকা দিয়ে রেখো, যা যা দরকার নিয়ে আসবো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর, সামনে একটু বাগান, পেছনে খানিকটা জমি, তাতে কিছু গাছপালা, তারপর জঙ্গল মতো। জঙ্গলের ভিতরটা কেমন আবছা মতো দেখাচ্ছে, যেন কুয়াশা জমে আছে। সেদিক থেকে চোখ ফিরিয়ে এদিকে দেখতেই চমকে গেলাম। একটা বড় গাছের ছায়ায় শিকড়ের উপর একটা 8-9 বছরের মেয়ে চুপ করে বসে আছে। গ্রাম্য চেহারা, একটা দূরে শাড়ি গাছ কোমর করে পরা, মাথায় বেড়া বিনুনি, নাকে নোলক। এরকম কেউ পড়ে নাকি, যতই গ্রাম্য হোক? কে জানে। মাটির মতো গায়ের রং, খালি পা। স্তম্ভিত হয়ে দেখলাম ওর কোলে সেই বিড়ালটা, সেটাই, সেই অদ্ভুত চোখে চেয়ে আছে। আর আর চোখ তুলে মেয়েটার মুখের দিকে তাকাতেই দেখি সেও আমার দিকে স্থির চোখে চেয়ে আছে, আর তারও একটা চোখ নীলচে সবুজ, আর অন্য চোখটা হলদে বাদামি। এইসব কি হচ্ছে?
কিছু একটা বলতে যাব, এমন সময়ে বাড়ির ভেতর থেকে শান্তিদি আমায় ডাকলো। সেদিকে দুপা এগিয়ে আবার মুখ ফিরিয়ে দেখি গাছতলায় কেউ নেই। কিরকম হলো ব্যাপারটা? ভুল দেখলাম নাকি? খাবার টেবিলে বসে বললাম, জানো, মনে হলো সেই বিড়ালটাকে আবার দেখলাম। সৌভিক বলল, ধুত, কি হলো তোমার? ঝোপে ঝোপে বিড়াল দেখছ? ওটা সেই ওখান থেকে আসবে কি করে? উড়ে নাকি? তাড়াতাড়ি খেয়ে উঠে গেল। কি সব ফাইলপত্র দেখার আছে। আমি বললাম, শান্তিদি, তুমিও খেয়ে নাও। আচ্ছা, একটা ছোট শাড়ি পরা মেয়েকে দেখলাম গাছতলায় বসেছিল। কে জানো তুমি? ও মা, ওরকম ছোট মেয়ে আবার কে গো এখানে? শান্তিদি একটু ভাবল, তারপর বলল, তবে ওই যে বিলের ওধারে যে নতুন পাড়া হয়েছে, সেখানকার কেউ হলেও হতে পারে। ওদের আশকারা দিওনি বৌদিমণি, যা হুজ্জত হলো ওদের নিয়ে। কি হয়েছিল গো? বাসন তুলতে তুলতে শান্তিদি বলল, ওরা সব এখানকার লোক না। ওদিকে অনেকটা ভেতর দিকে, অনেক দূরে জঙ্গলের ভেতরে ওদের গাঁ ছিল নাকি। ও তো জানি না। একবার বছর 2-3 আগে কোথায় যেন বাঁধ ভেঙে নদীতে ভীষণ বন্যে হয়ে ওদের ঘর দর ভেসে গেছিল, মোড়ক লেগেছিল। তা গভর্নমেন্ট ওদের বিলের ওদিকে জমি টমি দিয়ে ঘর তুলে দিয়েছিল, চাষের সাহায্য করেছিল, সেই থেকে আছে। তা বেশ তো। আমি কৌটো থেকে মৌরি মুখে দিলাম। না গো বৌদি, ওরা যেন কেমন তর। ওই একটু একটু চাষ করে, বিলে জলা জঙ্গলে ঘুরে বেড়ায়, মাছ ধরে, পাখি মারে। ছেলেপুলেদের স্কুলে টিস্কুলে পাঠায় না। স্কুল বোর্ডের দিদিমণিরা কত চেষ্টা করেন, ওদের কেউ কাজে রাখতে চায় না। ঠিকঠাক কাজ করে না, আবার হাত টান আছে। জড়িবুটি, ওষুধ বিশুধ টুকটাক জানে নাকি। কি সব মন্ত্র টন্ত্র, কালো জাদু করে। কে রাখবে ওদের? বাপ্পা, বলো। কি যে বলো শান্তিদি, টুকটাক মন্ত্র আবার কি? তা হুজ্জতটা কি হলো? আগের ভাড়াটিটা চলে যাবার পর এবাড়ি খালি পড়েছিল কিছুদিন, তাই হতচ্ছাড়াগুলো করলো কি, পেছনেই জঙ্গল তো, ওদিক দিয়ে এসে এ বাড়ির পেছনের জমিতে উঠোনে বারান্দায় উঠে এসে শোয়া বসা রান্নাবান্না করতে লাগলো। কুয়ো থেকে জল নিত, কি সব লতা পাতা লাগাতো, শেকড় বাকড় শুকোতো। গিন্নিমারা কত বললেন ভালোই ভালোই চলে যেতে, শুনল না। ওনারা চোটে কাঁই। তখন পুলিশ ডেকে লোকজন দিয়ে ওদের তাড়ানো হলো। চেঁচামেচি হইচই, সে এক কাণ্ড। শান্তিদি রান্নাঘরে চলে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম। আমরা সংসার গুছিয়ে নিলাম। সৌভিক কিছুদিন ফ্যাক্টরির কাজে খুব ব্যস্ত রইল। আমি শান্তিদির সঙ্গে দোকান বাজার ঘুরে আসতাম। প্রতিবেশীদের সঙ্গেও আলাপ হলো। সকলে আমাকে নতুন পাড়ার বাসিন্দাদের সম্বন্ধে একবার করে সতর্ক করে দিলেন। সামনের বাড়ির সরকার কাকিমা গলা নামিয়ে অনেক কিছু বললেন ওদের ব্যাপারে। ওরা নাকি অনেক রকম টিয়ে জানে, কত কি করতে পারে, না ঘাটানোই ভালো। তোমাদের বাড়িওলি রায় গিন্নি তো ওদের মেরে ধরে তাড়ালেন। তা কাজটা উচিত হয়নি কো। ওরা সহজ মানুষ না, সাবধানে থেকো বাছা। সেদিন দুপুরে পেছনের জমিটায় দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে এসব ভাবছিলাম। কত রকম যে সংস্কার মানুষের মনে। দূরে গাছপালার মধ্যে একটু একটু কুয়াশা, যেন মেঘ জমে আছে। সৌভিক বলছিল, ও শুনেছে নাকি বেশি বৃষ্টি হলে বিল উপচে জল ঢুকে যায় জঙ্গলে, আর এই শহরটা ঠান্ডা মতো, তাই ভেতরটা সবসময় ভিজে ভিজে, ঘন গাছপালার ফাঁকে ফাঁকে কুয়াশা দেখা যায়। এমনিতে লোকজন বেশি ঢোকে না। সামনের ঘাস জমিটুকুর ঝোপে ঝাড়ে নানা রকম অচেনা ফুল ফুটেছে। গাছের নিচে রোদে ছায়ায় ডোরা ডোরা হঠাৎ একটা অংশ কেমন দুলে উঠল।
দেখে একজোড়া আলাদা রঙের চোখ আমার দিকে চেয়ে আছে। ধীরে ধীরে এগোলাম। চোখ দুটোর মধ্যে কিসের যেন ঝিলিক খেলে গেল। বিড়ালটা রেশমের মতো মসৃণ ভঙ্গিতে উঠে জঙ্গলের দিকে চলল। দেখি একটা সরু পথ রয়েছে, ওই দিকে বোধহয় কুয়োটা, যেখান থেকে জল আনা হয়। দেখে আসা যাক। আমি বিড়ালটার পেছন পেছন চললাম, কিন্তু একটু পরেই সেটা আলো ছায়ায় মিলিয়ে গেল। যখন তখন এমন অদৃশ্য হয়ে যায় কেমন করে কে জানে। আমি একটু থেমে আবার এগোতে লাগলাম। ঘন গাছপালা, গুঁড়িগুলোর গায়ে লম্বা লম্বা শিকড়ের মতো কি ঝুলছে। বুনো ভারী একটা গন্ধ, ঝিঝি ডাকছে, কেমন যেন ঘুম ঘুম। দেখি পথটার পাশে গাছপালার আড়ালে একটা আদ্যিকালের মরচে ধরা ভাঙাচোরা গাড়ি। কি করে এলো এখানে? কিছুটা গিয়ে দেখি একটা নালার ওপর একটা চওড়া বড় পাথর, জলের মধ্যে একটা কালো লম্বা মূর্তি ভেঙে পড়ে আছে। পেরিয়ে গেলাম। আরেকটু এগিয়ে হঠাৎ থেমে গেলাম। সামনেই একটা ঝুপসি মতো গাছের নিচে দুটো মেয়ে বসে আছে। একটা সেই সেদিনের দেখা মেয়েটা, অন্যটা ঠিক অবিকল ওর মতো দেখতে আরেকটা মেয়ে। সেই রকম সাজ পোশাক, শুধু একজনের নীল দূরে শাড়ি, অন্যজনের লালচে। একজনের ডান চোখটা নীলচে সবুজ, বাঁ চোখটা হলদে বাদামি, যেমন আগে দেখেছিলাম, আর অন্যজনের ঠিক উল্টো। বিড়ালটা একজনের কোলে শুয়ে আছে। 3 জোড়া চোখ আমার দিকে চেয়ে রইল। বাঁ দিকের মেয়েটা কেমন ধাতব গলায় বলল, দেখ নতুন বৌদিমণি। ডান দিকের মেয়েটা বলল, হ্যাঁ ও বাড়ির বৌদিমণি। কি সুন্দর না? খুব সুন্দর। কেমন একটা অদ্ভুত টান ওদের কথায়। আমি বললাম, তোমরা বুঝি ওদিকের নতুন পাড়ায় থাকো? ওরা কিছু বলল না। তোমাদের নাম কি? ওর নাম পদ্ম গো। আর ওর নাম সল্লা গো। পরস্পরকে দেখিয়ে দিল। বললাম, ওটা তোমাদের বিড়াল বুঝি? কি নাম ওর? কেমন একটা অদ্ভুত খিলখিল করে হাসতে লাগলো ওরা। ওর নাম নেই গো, ওর নাম হয় না। আমার কেমন অস্বস্তি হচ্ছিল। ফেরার জন্য পেছন ফিরলাম। বৌদিমণি, কুয়ো দেখবে না? হ্যাঁ, কুয়ো দেখতে এসেছে না? কুয়ো দেখবে এসো, কি মিষ্টি জল। কুয়োর জল কি মিষ্টি গো। ওই দিকে আমাদের সঙ্গে এসো, ওই দিকে। এমন অদ্ভুতভাবে কথা বলে কেন ওরা? কেমন সুর করে এ ওর কথাটা ধরে নেয়। কেমন ছড়িয়ে যাচ্ছে আওয়াজটা। ওরা কি করে জানলো আমি কুয়োটা দেখতে এসেছিলাম? বনের ভেতরটা কুয়াশায় ঢেকে আসছে। আমি দ্রুত পা চালালাম। তাকাবো না ভেবেও একবার ফিরে দেখি গাছের নিচে কেউ নেই। মেয়ে দুটো নেই, বিড়ালটাও নেই। জানতাম। আমি প্রায় ছুটে ফিরে এলাম, নালা পেরিয়ে, ভাঙা গাড়িটা পাশে রেখে। শান্তিদিকে তেমন কিছু বলিনি, এই নিয়ে আবার নানা কথা হবে। রাত্রে সৌভিককে বললাম। ও বলল, তুমি কেবলই ওই বিড়ালটাকে দেখছো, তোমার একটা অবসেশন হয়ে যাচ্ছে। মানে বিড়াল থাকতেই পারে, আছেও, কিন্তু তুমি ভাবছো ওই বিড়ালটাই। আর মেয়ে দুটো? শান্তিদিকে কায়দা করে জিজ্ঞেস করেছিলাম। বলল ও সব জমজ মেয়েটে কখনো দেখেনি। দেখো শ্রী, ওই যে নতুন পাড়া নাকি, ওখানে দুটো জমজ মেয়ে থাকতেই পারে। জঙ্গলে ঘুরে বেড়ায়, আর সকলেই তো বলছে ওদের হাবভাব কথাবার্তা একটু অন্যরকম। আরে কয়েক বছরেই মূল স্রোতে মিশে যাবে একদম, দেখো।
ল্যাপটপে মন দিল। আমি রাগ করে শুয়ে পড়লাম। শরীরটা ভালো লাগছিল না, খেতেও পারিনি ভালো করে। রাত্রে ঘুমিয়ে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি যেন ওই বনটায় ছুটে বেড়াচ্ছি, গাছে ধাক্কা লাগছে, চারিদিকে কুয়াশা। কি যেন একটা খুঁজছি আমি, খুব দরকার সেটা। হঠাৎ বুঝলাম সেটা হচ্ছে কুয়োটা। দূর থেকে পদ্ম আর সরলা কেমন সুর করে আমায় ডাকছে। কিসে যেন পা জড়িয়ে গেল, আমি পড়ে যাচ্ছিলাম। চমকে ঘুম ভেঙে উঠে বসলাম। পাশে সৌভিক গভীর ঘুমে। একটু বসে থেকে আমি পাশের টেবিলের গ্লাস থেকে জল খেয়ে উঠে দাঁড়াতেই দেখি খোলা জানলায় বিড়ালটা। একদম অবাক হলাম না কোনো কারণে। আস্তে আস্তে জানলার দিকে এগোলাম। বিড়ালটা লাফিয়ে মাটিতে পড়ে দ্রুত জঙ্গলের দিকে মিলিয়ে গেল। আমার হঠাৎ মনে হলো শোবার আগে আমি ওই জানলাটা বন্ধ করে দিয়েছিলাম। সৌভিক বলেছিল ওই জঙ্গলের দিকে আর না যেতে। আমার কদিন কাটলো কেমন একটা অস্থিরভাবে, অবসন্ন লাগছিল। খেতে ঘুমোতে পারতাম না ঠিক করে। কলেজে ক্লাস নেওয়া শুরু করার আগে একটু পড়াশোনা করা উচিত, তাতেও মন লাগতো না। একদিন শান্তিদি মাছ ভাজছিল, আমি তরকারি কুটে দিচ্ছিলাম। জিজ্ঞেস করলাম, আচ্ছা শান্তিদি, ওই যে কুয়োটা থেকে তোমরা জল আনো সেটা কোন দিকে গো? ওই তো ডান পাশের মিনি পিসিদের বাড়ির পেছন দিয়ে একটু গিয়েই। কেন গা, হঠাৎ কুয়োর খোঁজ? এমনি দেখতে ইচ্ছে করছিল। শান্তিদি পরে আমায় নিয়ে গেল। জঙ্গলের দিকে নয়, পাশের দিকে খানিকটা গিয়ে বেশ পরিষ্কার খোলা জায়গায় একটা কুয়ো। কিছু লোক জল তুলছে, কথাবার্তা বলছে, বাঁধানো পাড়ে বালতি কলসি নামানো। শান্তিদি একজনকে বলল, কি রে মিঠু, তোর রান্নার কাজ সারা? আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, না না এটা নয়, অন্য কুয়ো। কেন বললাম জানি না। শান্তিদি অবাক হয়ে বলল, অন্য কুয়ো আবার কোথায়? এটা থেকে তো জল নেই। আমি অপ্রতিভ হয়ে বললাম, না না এমনি বলছিলাম। শান্তিদি কেমনভাবে যেন আমার দিকে তাকালো। সে রাত্রে আবার স্বপ্নটা দেখলাম। ঘুম ভেঙে কেবলই মনে হতে লাগলো কি যেন আমায় খুঁজতেই হবে ওই জঙ্গলে, কুয়ো। এই অবধি ভেবে আমার মাথার ভেতরটা কেমন গোলমাল হয়ে যেতে লাগলো। বেচারা সৌভিক ওর ট্রেনিদের নিয়ে ব্যতিব্যস্ত, ওকে কিছু বলিনি। অশান্ত মনে এদিক ওদিক করলাম। শান্তিদির সঙ্গে বাজারে গিয়ে কেনাকাটা করলাম। আর দুপুরবেলা শান্তিদি বাড়ি চলে গেলে সব চুপচাপ। আমি বেরিয়ে এলাম। জঙ্গলের ঠিক সামনে বসে বিড়ালটা যেন আমারই অপেক্ষা করছিল। উঠে বনের ভেতর ঢুকল। আমিও মন্ত্রমুগ্ধের মতো সেই সরু পথটা দিয়ে চললাম। আজ যেন বনটা আরও ঘন, কুয়াশা আরও বেশি। ঝিঝির শব্দটা কেমন নেশা ধরানো। কি একটা ফুলের মিষ্টি গন্ধ, দম চাপা। ভাঙা গাড়িটা পাশে পড়ল। নালায় আর জলটা বেশি। কোথায় যাচ্ছি, কেন? দুপাশে বনের মধ্যে ভাঙাচোরা দেওয়াল থাম। আগের বার লক্ষ্য করিনি। বিড়ালটাকে মাঝে মাঝে দেখতে পাচ্ছি, মাঝে মাঝে মিলিয়ে যাচ্ছে। প্রথম দিন থেকেই যেমন করে, কিভাবে করে? হাঁফ ধরে গলাটা শুকিয়ে গেছে। ওপর দিকে চেয়ে দেখি আকাশ দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা। আর সামনে চেয়ে দেখি একটা বিরাট কুয়ো, পাথরে বাঁধানো, কি সব খোদাই করা। আর ওদিকের পাড়টায় কুয়োর ভেতর পা ঝুলিয়ে পাশাপাশি বসে আছে পদ্ম আর সরলা, বিড়ালটা একজনের কোলে। ওই দেখ বৌদিমণি এসেছে, কুয়ো দেখতে এসেছে বৌদিমণি, কাছে এসো গো বৌদিমণি।
এসো, এসো। হঠাৎ দেখি ওরা আর কুয়োটার ওপারে নেই, এপারে ঠিক অমনিভাবে বসে আছে, পা ঝুলিয়ে আমার দিকে ফিরে। আমার গা ছমছম করতে লাগলো, ভীষণ ভয়ে হাত পা কাঁপতে লাগলো। আমি বললাম, না না, যাব না। পিছন ফিরে ছুটলাম। ওরা সেই অদ্ভুত ধাতব গলায় হাসতে লাগলো। যেও না গো, শোনো, কথা শোনো। অন্ধভাবে ছুটলাম। আঁচল কাঁটা ঝোপে আটকে যেতে লাগলো। দুপাশে ভাঙাচোরা থাম আর দেওয়ালের মাঝে ছায়া ছায়া কারা যেন ঘুরে বেড়াচ্ছে। সেই নালাটায় জল উপচে যাচ্ছে। জলের মধ্যে একটা কালো লম্বা পাথরের মূর্তি উঠে দাঁড়িয়েছে। মূর্ছে ধরা গাড়িটার মধ্যে এক এলো চুল মহিলা আমায় হাত ছানি দিয়ে ডাকে। তার কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ে। আর সামনেই আবার সেই কুয়োটা। পদ্ম আর সরলা খিলখিল করে হাসছে। ওই দেখ, বৌদিমণি পথ হারিয়েছে। আহা গো, পথ হারিয়েছে। আমি আবার পিছন ফিরে ছুটি। একটা সরু চৌরাস্তা। কোত্থেকে এলো? বাঁ দিকের পথটা ধরি, কালো মূর্তিটা এখানেও। আর সামনেই আবার কুয়োটা। পদ্ম আর সরলা দুলে দুলে হাসে। আবার ডান দিকে যাই, সেখানেও তাই। মাগো, কোথায় যাব? ভীষণ তেষ্টায় বুক ফেটে যাচ্ছে, আর পারি না। বৌদিমণির তেষ্টা পেয়েছে। আহা গো, তেষ্টার বড় কষ্ট। জল খাবে গো? খুব মিষ্টি জল খাবে? না না, আমি খাবো না। কিন্তু কোথায় যাব? কুয়াশা ঘিরে ধরেছে। কোন দিকে পথ? আমার শরীর যেন হিম হয়ে জমে যাচ্ছে। ওদের মধ্যে একজন পিছন না ফিরেই কুয়োতে ঝাঁপ দিল। নিমেষে উঠে এলো, হাতে একটা পাথরের পুরনো ঘটি। এই নাও জল, জল খাও গো বৌদিমণি। আমি দুপা পিছিয়ে গেলাম। ওরা হাসল। কি সেই হাসিতে? কৌতুক, ব্যঙ্গ, আক্রোশ, না অন্য কিছু? ভয় নেই গো, ভয় করো না, বৌদিমণির খোকা হবে, রাঙা খোকা। কিন্তু দাম দিতে হবে, নইলে হবে না। আমি স্থাণুর মতো দাঁড়িয়ে গেলাম। আমার কদিন থেকেই সন্দেহ হচ্ছিল, কিন্তু এরা কে? এরা কি? ডাক্তার বলেছিল সন্তান হতে গিয়ে আমার কিছু জটিলতা হতে পারে, সন্তান নাও বাঁচতে পারে। সৌভিক ঝুঁকি নিতে চায়নি, কিন্তু আমি চেয়েছিলাম, তাই। কি গো বৌদিমণি, দাম দেবে তো? দেবে কিনা বলো, সময় নেই বেশি। চারপাশের দৃশ্যটা একটু একটু কাঁপছে, সবটাই যেন অবাস্তব। আমি তখন যুক্তির বাইরে। বললাম, কি দাম দেব বলো? সে আমরা নিয়ে নেব, পরে নিয়ে নেব। তুমি বুঝতেও পারবে না, বুঝবেও না গো। আমি বললাম, বেশ, দেব, নিয়ে নিও। এসো, জল খাও, এসো গো, রাঙা খোকা আসুক। আমি অঞ্জলি পেতে দাঁড়ালাম। ওরা জল ঢেলে দিল, মিষ্টি জল সত্যি। আকণ্ঠ পান করে আমার তেষ্টা জুড়িয়ে গেল।
চারপাশের দৃশ্য কেঁপে কেঁপে মিলিয়ে গেল। শুধু স্বাভাবিক বন, গাছপালা, কুয়াশাও নেই তেমন। সরু পথটায় বিড়ালটা আমায় পথ দেখিয়ে নিয়ে চলল, তারপর মিলিয়ে গেল। আর কখনো দেখিনি ওদের। কমাস পরে কলকাতায় আমার ছেলে জন্মালো কোনো সমস্যা বা জটিলতা ছাড়াই। ডাক্তাররা অবাক হয়েছিলেন। সুস্থ ছেলের চোখের রং গাঢ় বাদামি। আমার শ্বশুরেরও অমনি ছিল। আমার শাশুড়িমা বললেন, শুধু ভালো করে দেখলে বোঝা যায় ওর ডান চোখে একটা সবুজ আভা আছে। ডাক্তার বলল, হেটেরোক্রোমিয়া, অমন হয় কারো কারো, ওতে কোনো সমস্যা হয় না। বড় হয়ে উঠছে ও, স্বাভাবিক জীবন আমাদের। শুধু আমি মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে ভাবি, সেই দামটা কি আমার দেওয়া হয়েছে না এখনো বাকি আছে।